আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা ইবিএ 2.0 আরও একটি ক্লাসে, মূলত সেকেন্ড নাম্বার ক্লাসে। অনেকেই হয়তোবা আজকে একটু কনফিউজড হয়ে যাবে যে কী ব্যাপার, কালকে ক্লাস নিলাম, কালকে ক্লাস নেওয়ার পরে আজকে আবার সেম জিনিস কেন? হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সেম জিনিসটা আসলে কেন। ভাইয়া একটু বলি যে কালকে কিন্তু আমি আমার পূর্ণাঙ্গ যে ডেলিভারি, হ্যাঁ এই ডেলিভারি আমি কিন্তু দিতে পারি নাই। ঠিক আছে, এই ডেলিভারি আমি দিতে পারি নাই। ঠিক আছে, যার কারণে আমি বলছি আমি সেকেন্ড নাম্বার ক্লাস আবার নিব। কারণ হচ্ছে কি যে দেখো, আমরা আসলে মানে যে বিষয়টা হচ্ছে কি যে এখান থেকে যদি কেউ মানে না শিখে চলে যায় বা এখান থেকে কেউ যদি কোনো মানে অসুবিধা থাকে, তাইলে সেই ক্ষেত্রে আসলে আমাদের মানে আমাদের জন্য ব্যাপারটা শোভনীয় না। হ্যাঁ, বেসিক্যালি আমার জন্য না, আর অন্যজনদের কাছে তো আরোই না। সো ব্যাপারটা হচ্ছে যে আমি আবার বুঝাবো, আবার ক্লাস নিব। হ্যাঁ, একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, যারা যারা ক্লাসে জয়েন করতে চায় একটু কাইন্ডলি জানাও। ক্লাসটা একটু ধৈর্য ধরে শেষ করলে আশা করা যায় আমরা আজকে দুইটা কাজ করতে পারবো। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, হ্যাঁ নাম্বার ওয়ান যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের সেন্টেন্স নিয়ে আর কোনোদিন মূলত মনে হয় না যে মানে কষ্ট করা লাগবে। ঠিক আছে, ডিসিপ্লিন, সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড সলিড কালার, একটু সাদার উপরে নাই, সাদা সাদা। ঠিক আছে, হ্যাঁ এই কালারটা আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট কালার আমার। ইয়েস ইয়েস ইয়েস, এইটা খুব সুন্দর কালার হয়েছে। ঠিক আছে, সো দিস ইজ বিউটিফুল। এটা নিয়ে কোনো প্যারা নাই। একটু প্লিজ সবাই কাইন্ডলি মানে ইউ আর কোর্ডিয়ালি রিকোয়েস্টেড গাইজ, প্লিজ এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আর এই ইম্পর্টেন্ট এই কারণে যে হচ্ছে হলো আমাদের মোটামুটি এই ক্লাস থেকে আমরা আমি দেখতেছি এখানে হচ্ছে হলো সিনহা জান্নাত চৌধুরী কমেন্ট করতেছে, তারপরে সারিয়া আক্তার, মনির সাদি, ইয়াসির জাওয়াদ, ওয়ালাইকুম আসসালাম। সকলকে আসলে অনেক অনেক ধন্যবাদ ফর জয়নিং দ্য ক্লাস। হ্যাঁ, ফর জয়নিং দ্য ক্লাস। এই পর্যন্ত 17 জন জয়েন করছে। হ্যাঁ, আরও জয়েন করতে থাকেন প্লিজ। ঠিক আছে, মূলত কালকের ক্লাস নিয়ে কেউ বিচলিত হবেন না। আমি ক্লাস শেষে আরবার একটা পোস্ট দিব যে তোমরা যে কালকের যে সেকেন্ড ক্লাসটা ছিল, হ্যাঁ সেকেন্ড ক্লাস, এই সেকেন্ড ক্লাসটা হচ্ছে হলো আমরা কালকেরটা এইটা হচ্ছে হলো ডিলিট করে দিব। আজকের যে ক্লাসটা এইটা মূলত রান করবে। সো গতকালকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমরা মূলত সেকেন্ড নাম্বার ক্লাসে বলছিলাম যে হচ্ছে হলো আমরা সাবজেক্ট চিনি। হ্যাঁ, আজকে একটু আমি আবার প্রথম থেকে সে আলোচনা শুরু করি যে আসলে সাবজেক্ট কি। আমি একটু আলোচনা শুরু করি, আসলে সাবজেক্ট কি। মূলত সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে, কি বললাম, যার সম্পর্কে কিছু বলা হয়, যার সম্পর্কে যার সম্পর্কে যার সম্পর্কে কিছু কিছু বলা হয়, যার সম্পর্কে কিছু কি হয় বলা হয়, এইটাকে আমরা মূলত হচ্ছে সাবজেক্ট বলি। কি বলি? সাবজেক্ট বলি, যার সম্পর্কে কিছু বলা হয়। এক নাম্বার, এই সাবজেক্ট যার সম্পর্কে কিছু বলা হয়। মূলত এই সাবজেক্টের আরেকটা পার্ট আছে যেটাকে আমরা বলে থাকি এজেন্ট। এজেন্ট, কি বললাম? এজেন্ট। একটু লক্ষ্য করো, তাইলে আজকে পরিষ্কার হবে। একটু ব্যাপারটা লক্ষ্য করো। তোমরা যে অনেক সময় ভয়েস চেঞ্জ নিয়ে হচ্ছে হলো বিচলিত হও না, এই ভয়েস চেঞ্জ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। দেখো, আমরা বলতেছি, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, হোয়াট ইজ এজেন্ট? এজেন্ট কি জিনিস? যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট। খেয়াল করে দেখো, এই যে এইখানে আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা হচ্ছে কি? সাবজেক্ট। সাবজেক্ট। আর এই যে দেখো, এখানে আইটা দিয়ে কিন্তু তুমি কিন্তু এই পুরো সেন্টেন্সটার চাইলে ভয়েস চেঞ্জ করতে পারবে না। কি করতে পারবে না? পুরো সেন্টেন্সের চাইলে ভয়েস চেঞ্জ করতে পারবে না। কখনো এই স্টুডেন্ট ইজ বিন বাই মি কখনো হয় না। আসলে মূলত এজেন্ট জিনিসটা কি? এজেন্ট হচ্ছে সেটা যেটা মূলত বাক্যে কাজ করে। বাক্যে কি করে? কাজ করে। যেমন দেখো, আই উইল ডু দ্য জব, আই উইল ডু দ্য জব, আই উইল কি? ডু দ্য জব। তাইলে কি আসতেছে? দ্য জব
will, the job will be, the job will be done, the job will be done by me, the job will be done by me। এই যে দেখো এইখানে আই আর এইখানে আই এর মধ্যে পার্থক্য হচ্ছে এই আই হচ্ছে আমার বাক্যে সাবজেক্ট, এই আমার আই হচ্ছে কি বাক্যে সাবজেক্ট, আর এই বাই হচ্ছে হলো আমার এজেন্ট। এই জন্যই এজেন্ট দিয়ে আমরা বলতে পারি যে এজেন্ট মূলত সেটা যেটা কাজ করে, যেটা কি করে কাজ করে। সাবজেক্টটা হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয়, কি করা হয় যার সম্পর্কে কিছু বলা হয়। এখন এই ধারাবাহিকতা নিয়ে আমরা আবারও বলতেছি সাবজেক্ট হচ্ছে সেইটা আই এম এ স্টুডেন্ট, হি ইজ আ টিচার, বা হিজ নেম ইজ এক্স ওয়াই জেড, যত ধরনের জিনিস আসুক না কেন। সাপোজ আমরা বলতেছি যে হিজ নেম, হিজ নেম ইজ, হিজ নেম ইজ কি, এই যে এখানে তুমি বলতে পারো হিজ নেম ইজ এই এক্স ওয়াই জেড, হ্যাঁ হিজ নেম। এখন এই হিজ নেমের ক্ষেত্রে তুমি চাইলে বলতে পারো হিজ নেম, তাহলে কি বাক্যের সাবজেক্ট, বাক্য অবশ্যই সাবজেক্ট। আর যখন এই জিনিসটা বাক্যে যে প্রথমে বসে সে যখন কাজ করে তখন আমরা এটাকে মূলত বলে থাকি কি, মূলত বলে থাকি এটা হচ্ছে বাক্যে এজেন্ট। ক্লিয়ার? তাইলে এজেন্ট এবং সাবজেক্ট নিয়ে কোনো কনফিউশন আছে কিনা একটু আমাকে জানাও। এজেন্ট এবং সাবজেক্ট নিয়ে কোনো কনফিউশন আছে কিনা একটু জানাও। ক্লিয়ার থাকলে অবশ্যই বলো যে ক্লিয়ার। সাবজেক্ট মানে কি ডুয়ার, এক্স্যাক্টলি সাবজেক্ট মানে ডুয়ার না, সাবজেক্ট মানে হচ্ছে যার সম্পর্কে বলা হয়। এজেন্ট মানে হচ্ছে ডুয়ার। এজেন্ট মানে কি, এজেন্ট মানে ডুয়ার, অর্থাৎ ভার্ব ওয়ার্ডের সাথে ইয়ার যোগ করলে অবশ্যই সেটা কোন ওয়ার্ডে কনভার্ট হয়, নাউন ওয়ার্ডে কনভার্ট হয়। ভার্ব ওয়ার্ডের সাথে ইয়ার যুক্ত করলে সেটা কি হবে, নাউন ওয়ার্ডে কনভার্ট হবে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমার বাক্যে সাবজেক্ট হচ্ছে সেইটা যার সম্পর্কে কিছু বলা হয়, কি করা হয় যার সম্পর্কে কিছু বলা হয়, সেটা হচ্ছে মূলত আমার বাক্যে সাবজেক্ট। আর এই সাবজেক্টকে আমি বললাম আরেকটা পার্ট হচ্ছে এজেন্ট। এই এজেন্ট ব্যাপারটা হচ্ছে বাক্যে যে কাজ করে, যার সম্পর্কে কিছু বলা হয় সে সাবজেক্ট, আর এজেন্ট হচ্ছে যে কাজ করে। এখন আমি আরেকবার বলতেছি যে এখানে আই এম এ স্টুডেন্ট, এখানে যিনি আই তিনি কি এই স্টুডেন্ট, যিনি আই তিনি এই স্টুডেন্ট। আর এইখানে দেখো যে আই উইল ডু দ্য জব, এইখানে আইটা কি এই কাজটা করতেছে না, ডুটা করতেছে না, যার কারণে আইটা হচ্ছে এখানে কি আমার এজেন্ট। অর্থাৎ এই যে এই এরকম সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু আমার অবজেক্ট নাই, ঠিক আছে, শুধু সাবজেক্ট আছে, এই সাবজেক্ট ইজ ইকুয়াল টু দ্যাট ইজ একই অংশ, যার কারণে আমরা এটাকে কি বলতেছি, এইটাকে বলতেছি এইটা হচ্ছে সাবজেক্ট। আর যেহেতু এইটা কাজ করতেছে তাই এটাকে আমরা বলতেছি এজেন্ট। বলো এখন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা একটু বলো। থ্যাংক ইউ। হ্যাঁ অদম্য নিউ জার্সি, জি। দেখেন পার্টস অফ স্পিচ আমরা হচ্ছে হলো পার্টস অফ স্পিচ আমরা হচ্ছে হলো পড়াবো, তবে তবে এখন না, পার্টস অফ স্পিচটা হচ্ছে আমাদের গ্রামার টপিকস পড়ায় নেক্সট পরের সপ্তাহে ইনশাল্লাহ হয়তো বা আমরা আমার আমার এর পরের ক্লাসটা পার্টস অফ স্পিচ থেকে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, নাউন থেকে একদম ইন্টারজেকশন পর্যন্ত, মাইকেল জ্যাকসন পর্যন্ত ইনশাল্লাহ ক্লিয়ার। সবাই বলতেছে ক্লিয়ার। আচ্ছা এখন একটু কথা বলি, সেটা হচ্ছে যে গতকালকে আমাদের একটা মানে কনফিউশনের সৃষ্টি হয়েছিল, রাইট? এই যে এই জায়গাটায় কনফিউশনের সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, আর এই জায়গাটায় কনফিউশনের সৃষ্টি হয়েছিল। আমি বলছিলাম যে হোয়াট ইজ অ্যাপোজিটিভ, ভাইয়া অ্যাপোজিটিভ মানে কি? অর্থাৎ অ্যাপোজিটিভ মানে হচ্ছে এই যে একজন হচ্ছে হলো আমাদের গ্রুপে কমেন্ট করছিল যে অ্যাপোজিটিভ মানে আমার সাবজেক্ট সম্পর্কে কি করে, সাবজেক্ট সম্পর্কে হচ্ছে হলো অতিরিক্ত তথ্য প্রকাশ করে, সাবজেক্ট সম্পর্কে কি করে অতিরিক্ত তথ্য প্রকাশ করে। আমি একটু গ্রুপে যাই। একটু ওয়েট। হ্যাঁ ঠিক আছে, এই মানে আমি কালকে পড়াইছিলাম যে এই অ্যাপোজিটিভ শব্দের অর্থ কি,
মূলত এই অ্যাপজিটিভ হচ্ছে ভাই একটা নাউন ফ্রেজ। এই অ্যাপজিটিভ কি ভাই? একটা নাউন ফ্রেজ, একটা নাউন ফ্রেজ। অ্যাপজিটিভ একটা কি ফ্রেজ ভাই? নাউন ফ্রেজ। মূলত এই অ্যাপজিটিভ কেন বসে? মূলত আরেকটা যে নাউন থাকে এই নাউন সম্পর্কে, এই নাউন সম্পর্কে অতিরিক্ত, এই নাউন সম্পর্কে যে এক্সট্রা, এই নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য, এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? আমরা মূলত এই অ্যাপজিটিভ ব্যবহার করে থাকি, অ্যাপজিটিভ ব্যবহার করে থাকি। ঠিক আছে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা এই অ্যাপজিটিভটা কি করে থাকি? ব্যবহার করে থাকি। এই অ্যাপজিটিভ আমরা কেন? অ্যাপজিটিভ থাকলে এই পাশে আমাদের কমা থাকবে এবং অ্যাপজিটিভের ভেতরে যেই ফ্রেজটা থাকবে এইটার ভেতরে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো কি থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না এবং কোনো হচ্ছে হলো ফাইনাইট কি থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। ভাইয়া এই অ্যাপজিটিভটা কেন ব্যবহার করা হয়? অ্যাপজিটিভ ব্যবহার করা হয় এই কারণে যাতে করে ওই মানুষটা সম্পর্কে আরো অতিরিক্ত তথ্য দেওয়া হয়, আরো ওই মানুষটা সম্পর্কে আরো ক্লিয়ার কনসেপ্টটা আসে, কনসেপ্টটা যেন আরো বেশি পরিষ্কার হয়। যেমন দেখো, যদি আমি যদি বলি প্রেসিডেন্ট, সাপোজ লিখলাম MR_X, ঠিক আছে, এতটুকু অংশ ফাঁকা রাখলাম, তারপরে দিলাম ডিড দ্য জব। এখন ধরো এইটার সাথে এইটা মিস্টার এক্স, ঠিক আছে, ইজ আ গুড বয়। একটু সহজ এক্সাম্পল লিখলাম, দেখো MR_X ইজ এ গুড বয়। এখন আমি যদি বলি যে son of y, এই যে ভাই son of y না, এই son of y বলার সাথে সাথে আমার একটা জিনিস খেয়াল করো, son of y যখন বলতেছি তার মানে y এর পুত্র কে? MR_X। ঠিক আছে, y এর পুত্র কি? MR_X। এই MR_X ব্যাপারটা কি? এই MR_X সম্পর্কে কিন্তু আমি অতিরিক্ত তথ্য দিলাম, এই অতিরিক্ত তথ্যটা দিলাম। ধরো ডোনাল্ড ট্রাম্প, এক্স প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সো ওয়াজ আ ব্যাড পারসন, রাইট? এই যে ডোনাল্ড ট্রাম্প লিখলাম না, এই ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে, ডোনাল্ড ট্রাম্পটা আসলে কে? এখন তুমি আমি জানি এটা হচ্ছে হলো আমেরিকার প্রেসিডেন্ট ছিল, অনেকে নাও জানতে পারে। তখন সেই ক্ষেত্রে কি হয়, খবরের কাগজে আমরা হচ্ছে নিউজ পেপারে দেখি যে তখন এই জায়গায় আমরা কি ব্যবহার করে থাকি? মূলত এই অ্যাপজিটিভটা ব্যবহার করে থাকি। এবং আরেকটা জিনিস, তুমি যদি ভাই অ্যাপজিটিভ সেন্টেন্স থেকে বিদায় করে দাও তাহলে অ্যাপজিটিভ সেন্টেন্সের কোনো বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না, বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। দেখো MR_X ইজ আ গুড বয়, সেন্টেন্স হয়ে গেছে। কিন্তু তুমি যদি বলো যে আমি এই জায়গাটুকু বুঝতে, মানে এই জায়গাটুকু মুছে দিতে চাই, সেন্টেন্স হবে son of y ইজ আ গুড পারসন, অর্থাৎ y এর পুত্র একজন কি? y এর পুত্র একজন, মানে y এর পুত্র একজন হচ্ছে ভালো বালক। কিন্তু y এর কয় নাম্বার পুত্রের কথা বলতেছি, y এর কয় নাম্বার পুত্রের কথা বলতেছি সেটা কিন্তু আমরা জানি না। এই জন্যই আমরা বলতেছি সেন্টেন্স হবে, কিন্তু আগেরটা ছাড়া সেন্টেন্স অসম্পূর্ণ থাকবে, ওটাকে সিম্পল সাবজেক্ট বলে। আর এইটাকে আমরা বলি কমপ্লিট সাবজেক্ট, অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে। বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা, একটু জানাও। ভাইয়া হিমি, মানে হচ্ছে হলো প্রেডিকেট আর অ্যাপজিটিভের পার্থক্য বলতে গেলে কি, এই সাবজেক্ট থেকে বাকি যে পর্যন্ত আসবে সেটাই হচ্ছে আমার কি? সাবজেক্ট। আর সাবজেক্টের ভার্ব থেকে বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে, ভার্ব থেকে বাকি যে অংশটা থাকবে
সেই অংশটা হচ্ছে আমার কি বাক্যে প্রেডিকেট, বাট সাবজেক্ট থেকে আমার সাবজেক্টকে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে, তাহলে এটা তো আমার হচ্ছে হলো কি এটা আমার সাবজেক্টেরই অংশ। এই জন্য এটার নাম কি একদিকে যেমন অ্যাপোজিটিভ, আরেকদিকে এটাকে আমরা বলতে পারি কমপ্লিট সাবজেক্ট। কমপ্লিট সাবজেক্ট ভাই, সাবজেক্টেরই এটা একটা অংশ। হিমি অ্যান্সার পাইছো কিনা বলো তো ভাইয়া? এক্স্যাক্টলি আদিবা, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার। এখন একটা লিখছিলাম, এই যে এখানে দেখো, দ্য ম্যাকপাই আর নয়েজি এগ্রেসিভ কাজিন অফ দ্য ক্রো হ্যাজ থেভিশ হ্যাবিট। মানে কি একটা মানে নয়েজি মানে যে ঝগড়া করে, এগ্রেসিভ মানে হচ্ছে রাগান্বিত, অর্থাৎ দোয়েল পাখি এবং যা নয়েজি কেচর মেচর করে এবং ঝগড়াটে কাজিন অফ দ্য ক্রো, কার ক্রো, কার কার ক্রো অর্থাৎ কাকের, হ্যাশ থিভিশ হ্যাবিট মানে কি তার একটা চুরার স্বভাব আছে। কার আছে? এই সেন্টেন্সটাকে কি করা যায়, আমি কালকে এই কথাটুকু বলছিলাম যে ভাই দেখো MAG ম্যাগ PIE দ্য ম্যাকপাই হ্যাজ, এই এতটুকু অংশ আমার সেন্টেন্সের নাই। দেখো এতটুকু অংশ আমার সেন্টেন্সের নাই, এতটুকু অংশ বাদ। তাহলে কি বলছিল? দ্য ম্যাকপাই হ্যাজ THIEVISH থেভিশ HABITS হ্যাবিটস। এটা কিন্তু আমার সেন্টেন্স হয়েছে। হ্যাঁ, এরপরের সেন্টেন্সটা কি বলছিলাম? দ্য ম্যাকপাই, দ্য MAG ম্যাকপাই, দ্য ম্যাকপাই ইজ আ নয়েজি NOI কই গেল NOISY নয়েজি অ্যান্ড এগ্রেসিভ। দ্য ম্যাকপাই ইজ আ নয়েজি অ্যান্ড এগ্রেসিভ। আবার 3 নাম্বার কথাটা বলতে চাই যে দ্য ম্যাকপাই, খেয়াল রাখেন এদিকে দেখেন, দ্য ম্যাকপাই ইজ আ কাজিন, দ্য ম্যাকপাই ইজ এ কাজিন অফ দ্য ম্যাকপাই ইজ দ্য কাজিন অফ দ্য ক্রো। এদিকে তাকান, এদিকে তাকান, আমি বলতেছি খেয়াল করেন, নাহলে কিন্তু কিছুক্ষণ পর আবার বলবেন যে বুঝতে পারি না। এদিকে তাকান, একটু লক্ষ্য রাখেন, দেখেন 3টা সেন্টেন্স বের করতে পারছি এখান দিয়ে। এখন আমার এই কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এইরকম ছিল যে দ্য ম্যাকপাই, এখন মূলত এইটা একটা সিম্পল সেন্টেন্স, আনডাউটলি এটা একটা সিম্পল সেন্টেন্স, কোনো ডাউট নাই। কারণ কি এই এতটুকু অংশ যদি আমি সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই তাহলে সেন্টেন্সের বিন্দু মাত্র কোনো ক্ষতি হচ্ছে না। মূলত এখানে একটা সাইড নোট দিয়ে লিখে নেন, হ্যাঁ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর সাথে একটু লিখে নেন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব প্লিজ এটা একটু সাইড নোট দিয়ে লেখেন। এদিকে তাকান, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হচ্ছে মানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হচ্ছে বাক্যের বাড়তি অংশ, যেটা যদি আমি সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই সেন্টেন্সের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না, বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। কেমন? এখন দেখেন আমি বলতেছি যে ধরেন যে এই যে হিমি ইজ আ ভেরি কি গুড গার্ল। এখন এই জায়গাটায় কয়টা শব্দ বসছে? এই জায়গাটায় 4টা শব্দ বসছে। এই আর্টিকেলের অপর নাম, যেমন একদিক দিয়ে অ্যাডজেক্টিভ, আরেক দিক দিয়ে ডিটারমিনার, আরেক দিক দিয়ে আর্টিকেল। আর্টিকেলের নাম কয়টা বললাম? 3টা। একদিক দিয়ে আর্টিকেল, একদিক দিয়ে ডিটারমিনার, আর সকল আর্টিকেল ডিটারমিনারই হচ্ছে হলো কি আমার অ্যাডজেক্টিভ। কি টিভ? অ্যাডজেক্টিভ। এখন দেখেন এই জায়গায় আমি বলতেছি হিমি, এই যে এখানে ভেরিটাকে কেটে দেন, এই ভেরি কাকে মডিফাই করতেছে? গুডকে মডিফাই করতেছে। মাথায় রাখবেন, একটা সাইড নোট দিয়ে লেখেন, অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন বাদে বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। আমি বলতেছি অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন বাদে সকল পার্টস অফ স্পিচকে কি করতে পারে? মডিফাই করতে পারে। নোট দিয়ে অবশ্যই কালার পেন ইউজ করে, দরকার হয় আপনারা যেই পেন দিয়ে লিখতেছেন ডিফারেন্ট কালার ইউজ করেন। অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন বাদে সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। আমি কিন্তু একটা কথা বলছি আপনাদের ক্লাসে যে অ্যাটলিস্ট একটা ডেইলি স্টারের একটা আর্টিকেল হইলেও, বা যে কোনো ইংরেজি পত্রিকার যে ডেইলি স্টারকেই মানে স্ট্যান্ডার্ড ধরে করেন, পত্রিকার অ্যাটলিস্ট পড়ে বুঝার চেষ্টা করেন, মানে ওয়ার্ড মিনিং বুঝার চেষ্টা করেন। ক্লাসে একটা শব্দ দেখাচ্ছি, স্যার
এই কিছু পার্সন আছে, এই দেখে স্যার এগ্রেসিভ মানে কি, টেক্সট করতে আসে এগ্রেসিভ মানে কি। আরে ভাই, তুমি যতক্ষণে এগ্রেসিভ, তুমি যদি ম্যানুয়াল ডিকশনারিটা খুঁজে তুমি এগ্রেসিভের পাশাপাশি আরো অ্যাগ্রেশন, অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভলি এই জিনিসগুলোর অ্যান্সার পাবে। কিন্তু আমি কি তোমাকে এতগুলা মিনিংয়ের ওয়ার্ড মিনিংয়ের অ্যান্সার আমি তোমাকে বলবো? কখনো সম্ভব? জীবনও সম্ভব না ভাইয়া। পরিশ্রম করতে মানে ভালো কিছু পাইতে গেলে মাস্ট পরিশ্রম করতে হবে, পরিশ্রমের অল্টারনেটিভ কিছু নাই। তাই এখন থেকেই মানে মানে যখন থেকেই হচ্ছে হলো মানে যুদ্ধটা শুরু করতে হবে, যুদ্ধে যাওয়ার আগে তোমার অবশ্যই প্রচুর পরিমাণে ঘাম ঝরাইতে হবে। আর ঘাম যদি ঝরাইতে না পারো তাহলে রক্ত ঝরাইতে হবে। এই কথাটা আমি অবশ্যই, আমি যে কোনো জায়গায় আমি এই কথাটা বলি, কারণ এই কথাটা আসলেই অনেকটা যৌক্তিক। এখন যত বেশি প্র্যাকটিস করে নিজেকে, প্র্যাকটিস করে নিজের মাথার মধ্যে শব্দগুলো বসাই নিতে পারবা, তোমার স্ট্রাকচারালি তুমি তত দেখবা যে সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারতেছো। হ্যাঁ, কিছু হইলেই স্যার থেবিস শব্দটার অর্থ কি? আরে ভাই তুমি একটু খুঁজো না। এখানে থেবিস লেখাটা যখন দেখছো, কেন নিজের মনকে একটু মানে জাগাইতে হবে। ঠিক আছে, টিচারের কাজ তো পড়াশোনা করানো, আমরা তো পড়াশোনা করাই দিব। ভাই আমি তখন এই থেবিস সম্পর্কিত আরো যে ওয়ার্ড আছে আশেপাশে, তখন তুমি একটু দাগ দিয়ে একবার করে পড়ে নাও। যে কোনো সময় তুমি দেখবা তোমার ওই ওয়ার্ডটা তোমার চোখের সামনে আসতেছে। ডিকশনারির এমন কোনো পাতা নাই যে পাতায় দাগ পড়বে না, এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে। ঠিক আছে, মাস্ট, আমি বলতেছি মাস্ট। এই যে থেবিস, হ্যাবিটস, তুমি হ্যাবিটস মানে বুঝতেছো না ভাই। এখন দেখি যে অনেকে পড়তে গেলে, ফার্স্ট পেপার পড়তে গেলে, প্যাসেজ পড়াইতে গেলে, স্যার এইটার মিনিংটা, আরে ভাই এটার মিনিং তো আমি বলবোই, এটার মিনিং না বললে কি আমি বলবো? আরেকটা আমাদের একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে অ্যাকুরেট মিনিং করে দিতে হবে। অ্যাকুরেট, ভাই অ্যাকুরেট মিনিং করতে হবে কে বলছে? আজকে আমি করাবো অ্যাকুরেট মিনিং কোথায় আছে, তোমরা আমাকে অ্যান্সার দিবা। ঠিক আছে, কোথায় আছে? যাক আলহামদুলিল্লাহ, অ্যাকুরেট মিনিং। আসেন আমরা কোথায় ছিলাম, এই জায়গায় আমি আবার ফিরে আসব। তার আগে অ্যাকুরেট মিনিং নিয়ে যেহেতু কথা উঠছে, আমাকে এই দুইটা প্রশ্নের উত্তর আমাকে একটু দিতে হবে। আপনারা দেন, তারপরে আমি আমার অ্যাপজিটিভে ফিরে যাব। আমি পরীক্ষা, আমি পরীক্ষা দিব। আর আরেকটা হচ্ছে আমি পরীক্ষা, পরীক্ষা নিব। বলেন এই দুটা সেন্টেন্সের মিনিং বলেন, মানে ইংলিশে ট্রান্সলেট করেন। বি টু ই, বাংলা টু ইংলিশ। আমি পরীক্ষা দিব আর আমি পরীক্ষা নিব। দ্রুত। সবাস, অনেকেই ইয়া করতেছে যে আই উইল গিভ দ্য এক্সাম। খেয়াল করেন এইখানে আমি পরীক্ষা দিব, ইংলিশটা হচ্ছে আই উইল টেক দ্য এক্সাম। আই উইল গিভ দ্য এক্সাম। এই আমরা কিন্তু অ্যাপজিটিভে আছি, পরে আবার ইয়াতে যায় লিখবেন যে স্যার এইটা বুঝতে পারি নাই, এমনটা করার দরকার নাই। একটু ধারণ, আমি আবার অ্যাপজিটিভে যাব। আমি তো ভুল লেখা, কি লিখছি? ঠিক লিখছি, আই উইল টেক দ্য এক্সাম। হ্যাঁ, কি ব্যাপার? আচ্ছা একটু কমেন্ট করেন তো, ঠিক লিখছি না ভুল লিখছি? একটু কমেন্ট করেন, ঠিক লিখছি না ভুল লিখছি? হ্যাঁ, আই উইল সিট ফর দ্য এক্সাম হবে, কেন হবে না? হ্যাঁ ভুল লিখছি, আই উইল
তাহলে এখানে কি হবে, আই উইল গিভ হবে আর এইখানে আই উইল টেক হবে, তাই না? আচ্ছা, এই জায়গায় আমরা কি দিব, আই উইল গিভ দ্য এক্সাম, আর এখানে হবে আই উইল টেক দ্য এক্সাম, রাইট? তাই তো? জিরো। রাজশাহী ইউনিভার্সিটিতে 2019 সেশনের বিজনেস স্টাডিজ কোশ্চেন আমি পরীক্ষা দিব, লিখছে যে আই উইল টেক দ্য এক্সাম। কেন ভাই জানেন? আই উইল গিভ দ্য এক্সাম। কেন? কারণ কি? কারণ হচ্ছে ওয়েন ইউ উইল টক অ্যাবাউট যে আমি পরীক্ষা দিব, ইট মিনস আপনি কোয়েশ্চেন পেপারটা গিভ করতেছেন না টেক করতেছেন বলেন তো? অর্থাৎ অ্যাজ এ স্টুডেন্ট, এখানে আই কে? আই হচ্ছে স্টুডেন্ট। আই কে? আই স্টুডেন্ট। এখানে আই কে ভাই? আই টিচার। টিচার। এখন চিন্তা করেন যে আপনি যখন বলতেছেন আই উইল গিভ দ্য এক্সাম, তার মানে কোশ্চেন পেপারটা কি আপনি গিভ করতেছেন না টেক করতেছেন, কোনটা? ডেফিনেটলি আপনি অ্যাজ এ এক্সামিনার এক্সামিনি, তখন আপনি কি করতেছেন, কোশ্চেন পেপারটা গিভ করতেছেন, স্টুডেন্টরা টেক করতেছে, যার কারণে এইটা হবে আই উইল গিভ দ্য এক্সাম, মানে আমি পরীক্ষা কি নিব, আর আই টেক দ্য এক্সাম কোশ্চেন পেপারটা নিতেছি, আই টেক দ্য এক্সাম। বলেন, মজা পাইছেন না? বলেন, বুঝছেন? এতটুকুতে বুঝতে, তাইলে এখানে কি আপনার আক্ষরিক অনুবাদ কোনো কাজে লাগলো? বলেন দেখি, এখানে আক্ষরিক অনুবাদ কোনো কাজে লাগলো? এই তো। এখন এখানে পজিটিভ নিয়ে যে ঝামেলাটা লাগছিল, সেইটা হচ্ছে পজিটিভ নিয়ে যে ঝামেলাটা লাগছিল, সেই ঝামেলাটা আপনাকে আমি বলি। দেখেন কি বলতেছে, দ্য ম্যাকপাই হ্যাজ হেভিশ হ্যাবিটস অ্যান্ড দ্য ম্যাকপাই ইজ আ নয়েজি অ্যান্ড এগ্রেসিভ, দ্য ম্যাকপাই ইজ আ কাজিন অফ দ্য ক্রো। ঠিক আছে, দ্য ম্যাকপাই ইজ দ্য কাজিন অফ দ্য ক্রো। তিনটা সেন্টেন্সকে এখন আমার একটা সেন্টেন্সে রূপান্তর করতে হবে। কয়টা? তিনটা সেন্টেন্সকে আমি কয়টা সেন্টেন্সে রূপান্তর করব? একটা সেন্টেন্সে রূপান্তর করব। তিনটা সেন্টেন্সকে যখন আমি একটা সেন্টেন্সে রূপান্তর করব, তখন আমাকে কি করতে হবে? ডেফিনেটলি যে দ্য ম্যাকপাই ইজ আ নয়েজি, এই যে বিভার যুক্ত যেগুলো আছে না, এই জিনিসগুলোকে আমার একটু মিনিমাইজ করে নেওয়ার চেষ্টা করতে হবে। যেহেতু এইখানে দ্য ম্যাকপাই, এখানেও দ্য ম্যাকপাই একই, এখানে যেহেতু ইজ, এখানে যেহেতু ভার্ব একই, তাহলে আমি চাইলে এগুলাকে একসাথে বসাই দিতে পারি। কি করতে পারি? একসাথে বসাই দিতে পারি। তাহলে কি বলতে পারি? দ্য ম্যাকপাই আর নয়েজি, এখানে কালকে ভুলবশত আর্টিকেলটা কেটে দিয়েছিলাম ভাই, এইটা মিস্টেক ছিল। আর্টিকেল অবশ্যই থাকবে, ঠিক আছে? আর্টিকেল অবশ্যই থাকবে। দ্য ম্যাকপাই ইজ নয়েজি অ্যান্ড এগ্রেসিভ, ঠিক আছে? এইখানে আপনি বলতে পারেন এগ্রেসিভ কাজিন অফ দ্য ক্রো। এখানে আবার এ কাজিন বললেন না, তাইলে সেন্টেন্সে মানে ক্রোনোলজিক্যাল ব্যালেন্স ঠিক থাকবে না। দ্য ম্যাকপাই আর নয়েজি অ্যান্ড এগ্রেসিভ কাজিন অফ দ্য ক্রো, ঠিক আছে? আর নয়েজি অ্যান্ড এগ্রেসিভ কাজিন অফ দ্য ক্রো হ্যাজ থেভিশ হ্যাবিট। এই কথাটুকুই কালকে বলছিলাম। এখন এইটা আমার কি হয়ে গেছে? মূলত কমপ্লেক্স মানে সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। আমরা অনেক সময় এরকম দেখি না যে আই স, আমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার, আমি কিন্তু অ্যাপোজিটিভ থেকে বের হয়ে গেছি। আমি জাস্ট আপনাকে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করার সিস্টেমটা দেখাচ্ছে, একটু দেখেন। যেমন আমরা অনেক সময় বলি যে আই স আ বার্ড, আই স আ বার্ড হুইচ, আই স এ বার্ড হুইচ ইজ ফ্লাইং, আই স এ বার্ড হুইচ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, আই স এ বার্ড হুইচ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। চোখ বন্ধ করে এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সটা হচ্ছে আমার কি, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা একটা কি রিলেটিভ প্রোনাউন আছে, অর্থাৎ বাক্যে রিলেটিভ প্রোনাউন দ্বারা সম্পর্কযুক্ত, সম্পর্ক স্থাপন করছে। আর ইজ হচ্ছে আমার কি, ইজ হচ্ছে আমার হলো ইজ ফ্লাইং। এখন একটা জিনিস খেয়াল করেন যে এই ইজটা হচ্ছে কি, এইটা মিলায়, হ্যাঁ? এখন
আমি যখন ইয়া করব, আমি যখন সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে নিয়ে আসব, তখন আমার কি করতে হয়, অতিরিক্ত যে রিলেটিভ প্রোনাউন আছে, অতিরিক্ত যে রিলেটিভ প্রোনাউন আছে, এই রিলেটিভ প্রোনাউনটাকে আমি সায়োনারা, বিদায়, ঠিক আছে। অতিরিক্ত যে ভার্বটা আছে, অর্থাৎ মেইন ভার্বটা আছে, অর্থাৎ মেইন ভার্ব তো আছে, অতিরিক্ত যে অক্সিলারি ভার্বটা আছে, এই অক্সিলারি ভার্বটাকে আমাদের কি করতে হবে, বিদায় করতে হবে। তাইলে এখন আমার কথা হচ্ছে যে এইটা কি হবে। এখন মজার বিষয় হচ্ছে এই জায়গায় একটা গেম আছে। এই জায়গায় যখন আমি এই সেন্টেন্সটার সাথে অ্যাড করে দিব, তখন এই ভার্বটার কাজ হচ্ছে দুইটা। একটু মনোযোগ দিয়ে এদিকে তাকান। এই ভার্বটার কাজ হচ্ছে দুইটা। হয় এই ভার্বের সাথে, যদি এই ভার্বের সাথে হয় আইএনজি হবে, হয় আইএনজি হবে, নয়তো V3 হবে। ভার্ব প্লাস আইএনজি হবে, নয়তো V3 হবে। এখন কিভাবে বুঝবেন যে এইটা আইএনজি হবে নাকি V3 হবে? এইটা বোঝার একটা সিস্টেম হচ্ছে যে এই ভার্বের সাথে আইএনজি তখনই সম্ভব যখন সাবজেক্টের, কি বললাম, অর্থাৎ এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের কাজ করার ক্ষমতা আছে। কি আছে? কাজ করার ক্ষমতা আছে, করার ক্ষমতা, কাজ করার ক্ষমতা আছে, কাজ করার কি আছে, ক্ষমতা আছে। আর V3 তখনই সম্ভব যখন সাবজেক্টের কাজ করার ক্ষমতা নাই। এখন দেখেন পাখির কি উড়ার ক্ষমতা আছে না নাই? যেহেতু উড়ার ক্ষমতা আছে, তাহলে আমরা বলতে পারি আই স আ বার্ড, আই স আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। এটাও রাখতে পারেন। যেহেতু এইটা একটা পার্টিসিপল, কাজ করার নাম বোঝাচ্ছে, মানে কাজ করার নাম না বোঝায় কাজ করা বোঝাচ্ছে, তাইলে এই অ্যাডজেক্টিভটাকে চাইলে আমি, এই অ্যাডজেক্টিভটা সবসময় কার পূর্বে বসে? এবার নাউনের পূর্বে বসে। তাইলে এখন দেখেন এরকম এই সেন্টেন্সটাকে আমি আবার এভাবেও দেখতে পারি, আই স আ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখিতেছিলাম, ইন দ্য স্কাই, I saw a flying bird in the sky. দুইটাই কারেক্ট, বুঝছেন? এখন ওই যে এটা থেকে দেখছেন দুইটা সেন্টেন্সে নিয়ে আসছি। এটাও হিমি যেটা লেখছে এটাও লেখা যায়। আবার এই যে এইটা যখন লিখলেন যে আই স আ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই, একই ব্যাপার। বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন। আচ্ছা, এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আপনি তো হলো এই আইএনজি দিয়ে বুঝাইলেন, তাহলে এমন একটা বুঝান, এমন একটা এক্সাম্পল দেন যেটা V3। খুবই সিম্পল ভাইয়া, এটা খুবই সিম্পল। দেখেন এরকম কি, আই লিভ ইন দ্য রুম, আই লিভ ইন দ্য রুম, এরপরে কি আছে, হুইচ ইজ পেইন্টেড, which is painted. I live in the room which is painted. এখন এইটা আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি, এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে বুঝলাম? এখানে WH ওয়ার্ড আছে এবং এই এতটুকু অংশ আমার এই পূর্বের অংশের উপরে, এই এতটুকু অংশের উপরে আমার কি করতেছে, ডিপেন্ড করতেছে। এই এতটুকু অংশ আমার কি করতেছে, এই পূর্বের অংশের উপরে ডিপেন্ড করতেছে। আই লিভ ইন দ্য রুম, তুমি একটা রুমে থাকো, কি, হুইচ ইজ পেইন্টেড। এখন আমি কি বলছিলাম, অতিরিক্ত অংশ হিসেবে হুইচও কেটে দিব, এই যে ইজও কেটে দিব, তাহলে পেইন্টেড থাকবে। আপনি কখনো বলতে পারবেন আই লিভ ইন দ্য রুম, আই লিভ ইন দ্য রুম পেইন্টেড, আই লিভ ইন দ্য রুম পেইন্টেড বলা সম্ভব? সম্ভব না। তখন আপনি কি করবেন, এই পেইন্টেডটা এই নাউনের আগে নিয়ে আসবেন, আই লিভ দ্য পেইন্টেড রুম, শেষ।
এই যে আমার আগে তো অ্যান্সার করা শুরু, অর্থী তারপরে সাদি এরা তো দেখি আমার আগে অ্যান্সার করে দিছে। গুড, তাহলে এখান থেকে স্পষ্ট হইল। এখন আমি কালকে আপনাকে বলছিলাম যে সেন্টেন্স মূলত কয় প্রকার, মূলত অ্যাকর্ডিং টু দ্য মিনিং অনুসারে। কি বললাম? অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স প্রধানত হচ্ছে হলো দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মিনিং, অ্যাকর্ডিং টু দ্য কি মিনিং, অ্যাকর্ডিং টু দ্য মিনিং। আর দ্বিতীয় নাম্বার বলছিলাম যে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, টু দ্য স্ট্রাকচার। অর্থাৎ মিনিং অনুসারে সেন্টেন্স হচ্ছে কত প্রকার? 5 প্রকার, 5 প্রকার। আর স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। কিরকম? এখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি দেখেন। অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে, অর্থাৎ অ্যাসার্টিভ মানে কি? অ্যাসার্ট, দৃঢ়ভাবে প্রকাশ করা, ঠিক আছে? অ্যাসার্ট থেকে আসছে অ্যাসার্টিভ। অর্থাৎ এরপরে দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে ভাই কি, আর একটা হচ্ছে নেগেটিভ। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা কি নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা পার্ট, একটা অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে হলো নেগেটিভ। এইটা আপনারা সবাই জানেন, সাধারণ বিবৃতি যেটা প্রকাশ করে সেটা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স, আর সাধারণ বিবৃতি যেটা প্রকাশ করে না সেটা হচ্ছে আমার কি নেগেটিভ সেন্টেন্স, রাইট? এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের পার্ট আছে কয়টা? দুইটা। এখানের স্ট্রাকচারগুলো আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি এক্সটেনশন। আর এই জায়গায় বলছিলাম যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট অথবা কি নেভার, নট অথবা নেভার প্লাস মেইন ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন, অক্সিলারি ভার্ব প্লাস নট অথবা নেভার প্লাস হচ্ছে কি আমার এক্সটেনশন। এইটা গেল, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা আমাদের হেডেক না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই জায়গায় আমাদের অবশ্যই এই সেন্টেন্সটাকে একটু মাথায় রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি হয় কিভাবে। মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় দুইটা ক্যাটাগরিতে। নাম্বার 1 একটা হচ্ছে WH ওয়ার্ড। কি WH ওয়ার্ড? দেখেন WH ওয়ার্ড যখন দ্বারা তৈরি হবে তখন আপনার মাথায় একটা জিনিস অবশ্যই রাখতে হবে যে আমি যখন WH ওয়ার্ড ব্যবহার করছি তার মানে WH ওয়ার্ড প্লাস হচ্ছে হলো কি অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এরপরে কি বসবে? এরপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন। কি আসবে? এক্সটেনশন, নোট অফ ইন্টারোগেশন সাইন, নোট অফ ইন্টারোগেশন সাইন। WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস হচ্ছে কি এক্সটেনশন। যেমন আমরা যদি লিখি যে এরকম যে হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ কামিং ফ্রম, হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথায় থেকে আসতেছো? সো এখানে একটা WH ওয়ার্ড আগে বসছে, আর ইউ কামিং, তারপরে বাকি যেটা আছে সেটা WH ওয়ার্ড। আরেকটা কি, আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হতে পারে 2 নাম্বার অক্সিলারি ভার্ব দ্বারা। অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব দ্বারা কি অক্সিলারি ভার্ব বসবে প্লাস সাবজেক্ট বসবে প্লাস মেইন ভার্ব প্লাস হচ্ছে কি এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন সাইন। অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন সাইন। যেমন ডু ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস, ইট রাইস, তুমি কি ভাত খাও? উত্তর আসবে হয় ইয়েস নয়তো নো। অক্সিলারি ভার্ব দ্বারা যখন প্রশ্ন করেন তখন উত্তর আসে হয় ইয়েস নয়তো নো। আর WH ওয়ার্ড দ্বারা যখন প্রশ্ন করবেন তখন আপনি পাবেন হয় নাউন নয়তো কি অ্যাডজেক্টিভ, হয় নাউন নয়তো কি অ্যাডজেক্টিভ। এখন বাংলায় আপনারা এই যে কয় দীর্ঘিকারের কি আর কয় রস্যিকারের কি যে ব্যাপারটা নিয়ে ভুগেন, মূলত WH দ্বারা যখন প্রশ্ন করবেন তখন পাওয়া যায় কয় দীর্ঘি, আর অক্সিলারি ভার্ব দ্বারা যখন প্রশ্ন করবেন তখন পাওয়া যাবে কয় রস্যি। বুঝছেন কিনা একটু বলেন, এতদূর পর্যন্ত ক্লিয়ার কিনা?
দ্যাটস গ্রেট ক্লিয়ার স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন মূলত হচ্ছে হলো আমরা একটু মানে এর পরের স্লাইডটা কি মূলত এই পরের স্লাইডে আমরা একটু ইম্পারেটিভ সেন্টেন্স দেখব। ইম্পারেটিভ সেন্টেন্স ভাই, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? যেই ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার আগে মানে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমি জানি আপনারা সবাই আমাকে এই কথাই বলবেন যে আদেশ, আদেশ, উপদেশ, উপদেশ, আদেশ, উপদেশ, অনুরোধ, ঠিক আছে, অনুরোধ, অনুরোধ, অনুমতি, ঠিক আছে, অনুমতি, মনোমতি ইত্যাদি, অনুমতি ইত্যাদি কি করে? প্রকাশ করে থাকে। ভাই, ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার আগে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনস অফ বিং, কন্ডিশন অফ বিং অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। কন্ডিশন অফ বিং অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার আগে কন্ডিশন লাগবে, তিনটা শর্ত লাগে। নাম্বার ওয়ান, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। ভার্ব দ্বারা শুরু হয়, এক নাম্বার কথা। দুই নাম্বার, শুধু ভার্ব দ্বারা শুরু হইলেই কি হবে? না, ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের কি হবে? বেস ফর্ম। ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। এবং তিন নাম্বার, সাবজেক্ট হিসাবে ইউ, সাবজেক্ট হিসাবে ইউ কি থাকবে ভাইয়া? এই উজ্জ থাকবে। সাবজেক্ট হিসেবে ইউ কি থাকবে? উজ্জ থাকবে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দ্বারা শুরু হয়, ভার্বের বেস ফর্ম হয় এবং সাবজেক্ট হিসাবে ইউ উজ্জ থাকে। কি থাকবে? ইউ উজ্জ থাকবে। এই তিনটা কন্ডিশন মানলেই আপনি এইটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারবেন। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ। ইম্পারেটিভ সেন্টেন্স মূল কথা হচ্ছে হলো ভার্ব দ্বারা শুরু হবে, ভার্বের বেস ফর্ম হবে এবং সাবজেক্ট হিসাবে ইউ কি থাকবে? উজ্জ থাকবে। যেমন এখন এখানে আপনি বলতে পারেন যে ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। অনেক এখানে দেখেন এই ডু আর ডু এর মধ্যে পার্থক্য আছে ভাইয়া। একটা ডু, অনেকেই আছে এরকম ভোগান্তি ভুগেন, আমি জানি যে ডু দিয়ে আবার ডু নট, আবার ডু। এইখানে অনেকেই আছে যারা এই সেন্টেন্সের মানে বোঝে না, যে আই ডু নট ডু দ্য জব, আই ডু নট ডু দ্য জব, আই ডু নট ডু দ্য জব। ভাই, এই ডু মানে করা, আর এই ডু নটটা ব্যবহার করা হয়েছে আপনি অক্সিলারি, ওই যে অক্সিলারি ভার্ব প্লাস নট, এই জন্য ব্যবহার করা হয়েছে। অক্সিলারি ভার্ব প্লাস নট, মূলত এটা একটা অক্সিলারি ভার্ব। আর এইটা হচ্ছে কি? এই দুটা মানেই হচ্ছে করা, কাজ করা বোঝায়। সো এই দুটা হচ্ছে আমার কি? মেইন ভার্ব। এই দুটা আমাদের কি ভাই? মেইন ভার্ব। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে যে আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ হ্যাড বা আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। এইখানে এই হ্যাভ আর এই হ্যাভ দুটার মধ্যে পার্থক্য কি ভাই? মানে আমি আমার খাওয়া শেষ করেছি, এইটা অক্সিলারি ভার্ব, আর এইটা ইজিক্যাল টু হচ্ছে হলো ইটেন, এইটা ইজিক্যাল টু কি? ইটেন। এইরকম একটা অনুরোধ যদি আমি একটা সিম্পল সেন্টেন্স এইভাবে দিতাম, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ কি? ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আপনি কি করতেন? আপনি তো দেখে বলতেন ও এত সহজ সেন্টেন্স। যখনই ইটটা কাইটে একটা অক্সিলারি মানে মেইন ভার্ব হ্যাড, মূলত খাওয়া, গোসল করা, এগুলো অর্থে আমরা হ্যাভ ভার্বটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তখন কিন্তু আপনি ঠিকই খুশি হইতেন। কিন্তু যখনই এই যে ইটেনটা কাইটে হ্যাডটা লাগাইছি, ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথা ঘুরে যায়, আরে এটা কি করলো? আবার দেখেন অনেকে বলে যে আমার ছিল, অনেকে বলে কি আই হ্যাড আ কাউ, আই হ্যাড আ কাউ, আমার একটা গরু ছিল। এই যে ভাই মূলত যদি বলি আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, এই ভার্ব কিন্তু ভাই মেইন ভার্ব, কিন্তু এইটা দ্বারা থাকা বোঝাইছে। কি বোঝাইছে? থাকা। কিন্তু তাই বলে যে এটাকে অক্সিলারি ভার্ব বলবো, ব্যাপারটা কিন্তু এমন না। একটা সুন্দর সূত্র আপনারা লিখে নিতে পারেন যে বি ভার্ব দ্বারা, আপনারা যেটাকে বি ভার্ব দ্বারা বলেন, বি ভার্ব বলেন, এই যে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব দ্বারা যদি কখনো থাকা এবং হওয়া বোঝায়, কি বোঝায়? থাকা এবং হওয়া বোঝায়। বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব
দ্বারা যদি কখনো থাকা এবং হওয়া বোঝায়, প্লিজ একটু লেখেন, বি ভার্ব দ্বারা যদি কখনো থাকা এবং হওয়া বোঝায় তখন বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করে। কি কাজ করে? মেইন ভার্ব হিসেবে কাজ করে, হিসেবে কাজ করে, কাজ করে। বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব কি ভার্ব হিসেবে কাজ করে? মেইন ভার্ব হিসেবে কাজ করে। বুঝছেন কিনা একটু বলেন। জি, ব্রেকে যাব, 15 মিনিট একটা ব্রেকে যাব। বুঝছে, আমাকে একটু বলেন যে এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা, এই এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা, যে ইম্পারেটিভ সেন্টেন্স পর্যন্ত বুঝতে পারছেন কিনা। ইম্পারেটিভের পরে অপারেটিভ, এক্সক্লামেটরি, তারপরে আমরা সিম্পল, কমপ্লেক্স কম্পাউন্ড দিব আর কি। জি, অবশ্যই নামাজের ব্রেক দিব। থ্যাংক ইউ। আচ্ছা, একটু ঘড়িটা চালু করে দেই, দিলে তো কি জ্বালা। যান, 17 মিনিটের ব্রেক দিলাম, দ্রুত নামাজ পড়ে চলে আসেন। ব্রেক দিয়ে দিছি ভাই।
আশা করি সবাই খুব দ্রুত ফিরে আসবেন, দ্রুত ফিরে আসেন। কোন গ্রুপে যাই? ইবিআই, ইয়েস। দ্রুত জয়েন করতে থাকেন, দ্রুত জয়েন, দ্রুত দ্রুত, ঠিক আছে, দ্রুত জয়েন করতে থাকেন। এখন মূলত আপনারা একটু সবাইকে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবেন প্লিজ, হ্যাঁ, যেন হচ্ছে হলো দ্রুত, খুব দ্রুত জয়েন করে ফেলে। ব্যাক স্যার, রিমি ব্যাক, হিমি ব্যাক, তারপরে সাদমান শাফিক, ইউ আর লাভ, ঠিক আছে। যাক, শোভার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা, যে মানে দোয়া করেন যে তার জন্য আসলে, এখন সিজন চেঞ্জ হচ্ছে তো সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, কেমন? আচ্ছা, এখন দেখেন যে আমরা বলছি যে ভার্ব দ্বারা শুরু হয়, মূলত এটা হচ্ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এখন এর পরে আমরা যেই সেন্টেন্সটা যাব এইটা মূলত আপনারা একটু নোট করে নেবেন, বি ভার্ব। এরপরে আমরা কি বলছি যে বি ভার্ব দ্বারা আমরা হচ্ছে হলো, বি ভার্ব দ্বারা মূলত থাকা এবং হওয়া যদি বোঝায় তাহলে বি ভার্ব কোন ভার্ব হিসেবে কাজ করে? মেইন ভার্ব হিসেবে কাজ করে, রাইট? এখন আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, ভাইয়া অপটেটিভ সেন্টেন্সটা কি? অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা, কি বললাম, যে সেন্টেন্স দ্বারা সাধারণত প্রার্থনা, প্রার্থনা অথবা আশীর্বাদ প্রকাশ করে, প্রার্থনা অথবা আশীর্বাদ, আশীর্বাদ প্রকাশ করে, প্রার্থনা অথবা কি করে? আশীর্বাদ প্রকাশ করে, প্রার্থনা অথবা আশীর্বাদ প্রকাশ করে, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স বলে। প্রার্থনা অথবা আশীর্বাদ যদি প্রকাশ করে তাহলে সেটা মূলত মে যুক্ত জিনিসগুলাই হচ্ছে হলো কি, মে প্লাস হচ্ছে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্সটাই হচ্ছে কি, মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্সটাই হচ্ছে ইজিক্যাল টু আমরা বলতে পারি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। যেমন যখনই মে বসবে একটা পয়েন্ট দিয়ে নেন, পয়েন্ট বলতে একটা মানে টিক চিহ্ন দিয়ে একটা লিখে নেন যে মডাল অক্সিলারির পরে, মডাল, মডাল অক্সিলারি এর পরে, মডাল অক্সিলারি এর পরে পরে ভার্বের বেস ফর্ম বসে। কি ফর্ম বসে? মডাল অক্সিলারি এর পরে ভার্বের, ভার্ব এর বেস ফর্ম বসে। মডাল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। মডাল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম বসবে ভাই? মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্মটা বসবে। কি ফর্ম বসবে? বেস ফর্ম। যেমন দেখেন এইখানে আমরা বলতেছি যে মে আল্লাহ, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। দেখেন আল্লাহ এইখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার সাথে সাথে এখানে ব্লেসিস হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। কেন? এই যে এইটার কারণে, এই যে মে আছে, মেয়ের কারণে। মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স ইজিক্যাল টু আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে মে আই গো দেয়ার। এক্স্যাক্টলি দেখেন এইটা দ্বারা কিন্তু মে আই গো দেয়ার, মে আই গো দেয়ার, আমি এখনই বলতে চাচ্ছিলাম যে মে দ্বারা সেন্টেন্স শুরু হইলেই যে সেটা অপটেটিভ সেন্টেন্স হবে ব্যাপারটা কিন্তু এমন না। যদি কোনো ক্ষেত্রে মে দ্বারা এখানে প্রশ্ন, যেমন মে আই ইউজ ইউর পেন, আচ্ছা এখানে একটা পার্থক্য দেখেন, মে ভার্সেস ক্যান, মে ভার্সেস ক্যান, মে ভার্সেস কি? ক্যান, এই দুইটার মধ্যে পার্থক্য কি? মে ভার্সেস ক্যানের মধ্যে পার্থক্য হচ্ছে মে মানেও পারা, আবার ক্যান মানেও হচ্ছে পারা। তাহলে দুই পারার মধ্যে পার্থক্য কি? পারা। এখন মে দ্বারা মূলত প্রকাশ করে পিসি দাসের, আপনাদের যাদের কাছে বই আছে, পিসি দাসের 78 নাম্বার পেজ, হ্যাঁ পেজ নাম্বার 78, ঠিক আছে, অর পেজ নাম্বার 90, দুইটা যে কোনো একটার মধ্যে খুঁজে পাবেন।
পেজ নাম্বার 78 অথবা পেজ নাম্বার 90-তে যায় দেখবেন যে এই মে এবং ক্যানের একটা পুরো বিস্তারিত ব্যবহার দেওয়া আছে। মে দ্বারা মূলত ব্যবহার করে বলা হয় POSSIBILI পসিবিলিটি, ঠিক আছে, আর হচ্ছে পারমিশন, ঠিক আছে, পারমিশন। আবার ক্যান দ্বারা বোঝায় হচ্ছিল পসিবিলিটি, অ্যাবিলিটি, এবং হচ্ছে হলো 3 নাম্বার হচ্ছে পারমিশন। পসিবিলিটি, অ্যাবিলিটি এবং কি পারমিশন। মূলত পসিবিলিটি, পারমিশন, পসিবিলিটি, অ্যাবিলিটি আর একটা হচ্ছে হলো কি পারমিশন। ক্লিয়ার? এখন দেখেন পসিবিলিটি, অ্যাবিলিটি আর একটা হচ্ছে হলো কি পারমিশন। এখন একটা জিনিস খেয়াল করেন, পসিবিলিটি আর যখন পারমিশনের ব্যাপারটা আসতেছে তখন পসিবিলিটি আর পারমিশন, যেমন আপনি এইটা পসিবিলিটি এবং পারমিশন তো গেল, কিন্তু ইনফর্মাল ইংলিশে যেমন আপনার কারোর সাথে ইনফর্মাল রিলেশন, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন যে ক্যান আই ইউজ ইউর পেন, ক্যান আই ইউজ ইউর পেন। এইটা আপনার কারোর সাথে, ধরেন আপনার ফ্রেন্ডের সাথে, মানে ফ্রেন্ড এবং বাডির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফ্রেন্ড, ঠিক আছে, ফ্রেন্ড ভার্সেস বাডি, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে ভাই। ফ্রেন্ড আপনার বাবা, আপনার মা, আপনার শিক্ষক ক্যান বি ইউর ফ্রেন্ড, মে বি ইউর ফ্রেন্ড, বাট নট ইউর বাডি। বাড়ির মধ্যে পার্থক্য বন্ধু এবং দোস্ত। দোস্ত কি? আপনি আপনার স্কুলের বা কলেজের প্রিন্সিপালের ঘাড়ের উপর হাত দিয়ে কখনো রেখে বলতে পারবেন হেই ডুড হোয়াটসঅ্যাপ, বলতে পারবেন? আর যদি বলেন তাহলে কি অবস্থা হবে একটু বলেন তো, ঠিক আছে? সো দেখেন আপনার কারোর সাথে ইনফর্মাল রিলেশনের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করতেছেন? আপনি ব্যবহার করতেছেন ক্যান। বাট when your relationship is formal, you can use may. May I use your pen? May I use your pen? বুঝা গেছে? May I কি? May I use your pen? সো এই দুইটার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, সো এখানে আসেন মে দ্বারা শুরু হলেই আমাকে অবশ্যই এই প্রার্থনা অথবা আশীর্বাদ প্রকাশ করতে হবে। প্রার্থনা এবং কি আশীর্বাদ প্রকাশ করতে হবে। আসেন এবার আসি হচ্ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা যখন আনন্দ, হাসি, কান্না ইত্যাদি প্রকাশ করে, অর্থাৎ অ্যালাস, হুররা, তারপরে ফাই, ও গড, তারপরে হচ্ছিল ও মাই গুডনেস, ঠিক আছে? এই ধরনের এক্সক্লেমেটেশন ওয়ার্ড প্লাস আপনি এইটার সাথে যদি কখনো অ্যাসার্টিভ সেন্টেন্স দেন তাহলে ইজিক্যাল টু আপনি লিখতে পারেন এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স যেমন দেখেন আমরা বলতেছি হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। হে, আমরা ম্যাচটা জিতে গেছি। এই হুররা শব্দটুকু আর বাকি যে শব্দটুকু আছে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে হলো কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি শুধু একভাবেই তৈরি হইতে পারে? না, এটা আরেকটা আছে। এটা হোয়াট এ বা হাউ এরপরে হচ্ছে হলো অবজেক্ট সাবজেক্ট ভার্ব। অবজেক্ট বস্তুবাচক। যেমন আমরা বলতে পারি what a short it is. What a big fish কি it is, ঠিক আছে? how beautiful you are, অর্থাৎ আনন্দ এবং হাসি কান্না যুক্ত, ইউ আর, এইটা যখন বলতেছি তখন এইগুলা ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এইটা হচ্ছে হলো আমার কি এক্সক্লেমেটরি ওয়ার্ড। What a nice day. Yes. হ্যাঁ,
এইটা গেল মূলত আমার হচ্ছে হলো কি আমার অ্যাকর্ডিং টু দ্য মিনিং অনুসারে। এখন আসেন অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স হচ্ছে কত প্রকার? 4 প্রকার। কয় প্রকার ভাই? 4 প্রকার। নাম্বার 1 একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। ভাই সিম্পল সেন্টেন্সটা কি? সিম্পল সেন্টেন্সটা হচ্ছে যেখানে একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটাকে আমরা মূলত সিম্পল সেন্টেন্স বলতে পারি। মাথায় রাখেন এর আগে অনেক কিছু হচ্ছে হলো আমার মানে ফ্রেজ দেওয়া থাকতে পারে, ঠিক আছে? যেমন এরকম থাকতে পারে যে হ্যাভিং ডান দ্য জব। এইটা কিন্তু ভাই আমার কোনো সেন্টেন্স না, এইটা কিন্তু আমার কোনো সেন্টেন্স না। হ্যাভিং ডান দ্য জব আই ওয়েন্ট দেয়ার, হ্যাভিং ডান দ্য জব আই ওয়েন্ট দেয়ার। দেখেন এই যে হ্যাভিং ডান দ্য জব, এইটা কিন্তু আমার কোনো সেন্টেন্স না, এইটা হচ্ছে আমার ফ্রেজ। অর্থাৎ এই ফ্রেজ ক্লজ থেকে এই সেন্টেন্সটা এইটাকে ফ্রেজে নিয়ে আসা হয়েছে। এটা আমার একটা বাড়তি অংশ। মূলত আমার এখানে সাবজেক্ট হচ্ছে আই আর ওয়েন্ট হচ্ছে কি বাক্যে ভার্ব। এরপরে আছে দেখেন 4 প্রকার। এরপরে 2 নাম্বার আছে কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। ভাই কমপ্লেক্স সেন্টেন্স কি জিনিস? যেখানে একাধিক ক্লজ থাকবে, কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ক্লজের ফ্রেজের বিস্তারিত ক্লাস আছে, এটা নিয়ে ভাবার কোনো কারণ নাই। কমপ্লেক্স সেন্টেন্সের মূলত বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটা, তার মধ্যে একটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, ওয়ান প্রিন্সিপাল ক্লজ, আর এরপরে একাধিক কি আছে? একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এইটা। আরেকটা হচ্ছে সিএম, তার মানে সিএম মানে কি? ক্লজ মার্কার, যেখানে একাধিক ক্লজ মার্কার থাকবে। ক্লজ মার্কার কোনগুলা? সেটা হচ্ছে হু, কি আছে? হু, হোয়াট, তারপরে কি? হোয়ার, হোয়েন, হাউ, তারপরে হুইচ, তারপরে হচ্ছে হলো দ্যাট। হ্যাঁ, হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ, দ্যাটটা না, তারপরে হুজ, এই যে ইটিসি আরও থাকতে পারে। এইগুলো দ্বারা সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করবে সিএম ক্লজ মার্কার। হু, হোয়াট আর ইটিসি লিখলাম কেন? এখনো অনেক লেখা বাকি আছে। আমি মনে করছি ডাব্লিউএইচ ওয়ার্ড পড়াচ্ছে সে। এরপরে দেখেন হু, হোয়াট, হু, তারপরে হচ্ছে হলো হু, হোয়াট, হ্যাঁ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ, অবশ্যই দ্যাট। তারপরে কি আছে? দ্যাটের পরে আছে কি? দ্যাটের পরে আছে টিল, আনটিল, ঠিক আছে, আনলেস, দো, তারপরে কি আছে? অলদো, তারপরে লেস্ট, ঠিক আছে, টিল, আনটিল, আনলেস, দো, অলদো, লেস্ট, তারপরে কি? ইফ, তারপরে ইন কেস, আর কি আছে? দো, অলদো, বিকজ, তারপরে কি? সিন্স, তারপরে কি? অ্যাজ, ইটিসি। এইগুলা দেখলেই বুঝবেন এইটা হচ্ছে হলো কি আমার কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? আমার চোখ বন্ধ করে বুঝবেন এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? এরপরে 3 নম্বরে আছে কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলা? কম্পাউন্ড সেন্টেন্সগুলো হচ্ছে, দেখেন একটু খেয়াল করেন, মূলত আমরা এটাকে বলতে পারি ফ্যান বয়েস। মূলত এ ফর হচ্ছে হলো ফর, এ ফর হচ্ছে হলো অ্যান্ড, এন ফর হচ্ছে নর, বি ফর হচ্ছে হলো বাট, ও ফর হচ্ছে হলো অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো।
এবং সোর সাথে এগুলো আরেকটা আছে, এইটা হচ্ছে দেয়ার ফর। তারপরে হচ্ছে হলো মোর ওভার। তারপরে হচ্ছে হাউ এভার। ঠিক আছে, এগুলো থাকলেই কমা বসবে। ঠিক আছে, কমা বসবে। আরেকটা আছে পেয়ার্ড কনজাংশন বলে। এতক্ষণ যেগুলো পড়ছি এগুলা কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন ভাই। এগুলা কি? এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর এগুলো হচ্ছে পিএআইআরডি, পেয়ার্ড কনজাংশন। এই পেয়ার্ড কনজাংশন কোনগুলা? পেয়ার্ড কনজাংশনগুলো দেখেন, এইদার থাকলে কি থাকবে? অর। নেইদার থাকলে নর। নট অনলি, এরপরে কি? বাট অলসো। এইগুলাকে আমরা বলে থাকি পেয়ার্ড কনজাংশন। কি কনজাংশন? পেয়ার্ড কনজাংশন। অর্থাৎ এই দুইটা যখন চিহ্নিত করতে পারবেন তখন আপনি কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইটাই দেখতে পারবেন। কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানান, কোনো প্রশ্ন আছে কিনা? 10 সেকেন্ডের পানিপানের বিরতি। কোনো প্রশ্ন আছে কিনা জানান। বলেন, দ্রুত বলেন কোনো সমস্যা আছে কিনা। আমরা আরেকটা সেন্টেন্স এখন পর্যন্ত বাকি আছে। ঠিক আছে, ইলমা অ্যান্সার দিছে স্যার, বুঝতে পারছি, ক্লিয়ার। রিশাদ বলতেছে ক্লিয়ার। সজীব রয় বলতেছে না স্যার কোনো সমস্যা নাই। আর কে? ক্লিয়ার। তারপরে কাজী বলতেছে, সজীব রয় বলতেছে ক্লিয়ার। তারপরে বুঝতে পারছি। ক্লিয়ার, থ্যাংক ইউ। এখন একটা আপনাদেরকে একটু অ্যাডভান্স লেভেলের বলতে গেলে এইটা আসলে বইপত্রে নাই, তবু এইটা একটু জেনে রাখেন। সেটা হচ্ছে কি, মূলত হলো কই যায়, মূলত এইটা হচ্ছে হলো আমার কি, এইটাকে আমরা বলে থাকি কমপ্লেক্স কম্পাউন্ড। কি বললাম? কমপ্লেক্স কম্পাউন্ড। হ্যাঁ, কমপ্লেক্স কম্পাউন্ড কি? একটা সেন্টেন্সে একাধিক, হ্যাঁ, একটা সেন্টেন্সে একাধিক ক্লজ, যেমন একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, আবার প্রিন্সিপাল ক্লজও থাকতে পারে। ঠিক আছে, এখন একাধিক অংশ থাকতে পারে। এখন এই সাবঅর্ডিনেট ক্লজ মূলত এইটা বারবার বলতেছি তো, একটু আপনাদের মনে যদি একটু উকি দিয়ে প্রশ্ন আসে তাইলে ব্যাপারটা হচ্ছে কি, মানে প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে যেখানে প্রিন্সিপাল ক্লজ এই প্রিন্সিপাল ক্লজের ব্যাপারটা কি? প্রিন্সিপাল ক্লজের ব্যাপারটা হচ্ছে যেখানে একটা সাবজেক্ট থাকবে আর একটা হচ্ছে কি থাকবে ভাই? ফাইনাইট ভার্ব থাকবে। যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। সেটা কি? প্রিন্সিপাল ক্লজ। আর এই যে বলতেছি সাবঅর্ডিনেট শব্দের অর্থ হচ্ছে অধীনস্থ, যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একাধিক, অর্থাৎ এখানে সেম ক্লজ মার্কার থাকবে। যেমন এই যে I know the boy who has done the job। কেন এটাকে এই অংশটুকুকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলতেছি জানেন? কারণ হু হ্যাজ ডান দ্য জব, যে কাজটা করেছে, অ্যান্সার হচ্ছে কে কাজটা করেছে। হু, কে, ক্লিয়ার না কিন্তু। তার মানে এই ক্লজটা ডেফিনেটলি এই পূর্বের টোটাল ক্লজের উপর কি করতেছে? নির্ভর করতেছে, কিন্তু এইটা কিন্তু এই পূর্বের এইটার উপরে ডিপেন্ড করতেছে না। দ্যাটস ওয়াই এইটাকে আমরা বলতেছি প্রিন্সিপাল ক্লজ, আর এইটাকে আমরা বলতেছি কি? সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে আমরা বলতেছি প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু দুইটাকে একসাথে যখন আমরা বলবো, দুইটাকে একসাথে যদি মিলাই বলি, তখন আবার এটাকে আমরা বলতে পারি যে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে, যেটাকে আপনারা ডাকতে পারেন
কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, এখন একাধিক, আমি যেমন আমরা মূলত কমপ্লেক্স কম্পাউন্ডে যাচ্ছিলাম। কমপ্লেক্স কম্পাউন্ডের উদাহরণ কেমন জানেন? যেমন আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান হু ইজ মাই ব্রাদার, অ্যান্ড, এবং হি ইজ ভেরি nice guy, nice person, is very nice person। এই যে দেখেন, I know the man who is my brother, এতটুকু পর্যন্ত, and he is very nice guy। এখানে হু আমার কি, হু হচ্ছে সাবঅর্ডিনেট, আর এই অ্যান্ডটা হচ্ছে আমার কোঅর্ডিনেটিং কনজাংশন। বলেন কোনো সমস্যা আছে কিনা? বলেন তো কোনো সমস্যা আছে কিনা? নেক্সট দিন অর্পণা, নেক্সট দিন আপনারা যখন নোট সাবমিট করবেন, অবশ্যই এখন আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ হচ্ছে শুধু রুলস পড়ে থেমে থাকলে হবে না। মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে 5টা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে 2 ফর্ম, WH ওয়ার্ড দিয়ে 5টা, আর অক্সিলারি ভার্ব দিয়ে হচ্ছে কি 5টা, ইম্পারেটিভ দিয়ে 5টা, অপটেটিভ দিয়ে 5টা, এক্সক্লামেটরি দিয়ে 5টা। আবার ঠিক অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অনুসারে যে 5টা ম্যাক্সিমাম ভুল হোক, আপনি এই ভুল নোটে গ্রুপে সাবমিট করেন, ফার্স্ট টিউটোরিয়াল গ্রুপে পাবলিক গ্রুপে সাবমিট করেন। কিন্তু এই জায়গায় একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন আছে? এই জায়গায় একটা কন্ডিশন আছে। মূলত কন্ডিশনটা হচ্ছে এই রকম যে আপনি অর্থাৎ একটা ভার্ব একবারের বেশি ব্যবহার করতে পারবেন না। যদি এখানে মনে করে এখানে লিখে ফেলেন সেন্টেন্সে আই ডু দ্য জব, তাইলে আপনি আবার পরে বলতে পারবেন না আই ডু নট ডু দ্য জব, ঠিক আছে? আই ডু নট ডু দ্য জব বলতে পারবেন না, কারণ অলরেডি ডু ভার্বটা আগেই ব্যবহার করে ফেলছেন। এইটা আপনাদের চিন্তা শক্তির বিকাশ ঘটাবে। কি ঘটাবে? চিন্তা শক্তির যে বিকাশ, এই বিকাশটা দরকার। আপনি ভাববেন, ভুল লিখবেন, আমাদের সামনে তো নোট আসবে, নোট যত বেশি পারেন নোটগুলো সুন্দর করে স্ক্যানার দিয়ে ছবি তুলে নোটগুলো সাবমিট করেন। আমরা দেখব কোনো সময় আস্তে আস্তে নোটগুলো যখন আমরা এক পলক অ্যাট এ গ্লান্সে দেখে যাই, যদি ভুল থাকে তাহলে ওই ভুল আবার আমরা ক্লাসে ডিসকাস করি। ঠিক আছে? ক্লাসে ডিসকাস, ঠিক আছে? এই ভুলগুলো ডিসকাস করে আপনাদের নোট সাবমিট করলে বোঝা যায় যে আসলে কার কতটুকু মানে সক্ষমতা আছে, কার চিন্তা ভাবনা আরো কিভাবে ক্লাসটা, যেহেতু আমরা সারা ফিজিক্যালি কেউ কাউকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাই বোঝা যায় যে ইউর নোট রিপ্রেজেন্টস ইউ অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনার নোটটা আপনার পড়াশোনাটাকে রিপ্রেজেন্ট করে। কি করে? রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? নোটটা রিপ্রেজেন্ট করে। আপনারা যারা সহপাঠী আছে তাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই বলবেন যে যারা এখন পর্যন্ত ইবিআইতে এনরোল করেনি তাদেরকে এনরোল করতে বললেন, কেমন? ঠিক আছে? যদি উপকার পায়, এই যে এখান থেকে মানে যারা যে ইংলিশ নিয়ে সমস্যা, ঠিক আছে, ইংলিশ, বাংলা এবং আইসিটি ইংলিশ নিয়ে যাদের সমস্যা, তা আমি এতটুকু ইনশিওর করতে পারি ইনশাল্লাহ যে এই যদি কখনো ধারাবাহিকতা বজায় রাখেন তাইলে মোটামুটি আপনারা কি করতে পারবেন, এখান থেকে একটা ভালো মানে আউটকাম নিয়ে আসতে পারবেন। এখন একটু যে জায়গাটায় যাব, মূলত ক্লাসের এই জায়গাটায় আপনাদেরকে অলরেডি আমি একটা প্র্যাকটিস শিট দিয়ে রাখছি, ঠিক আছে? অলরেডি আমি একটা প্র্যাকটিস শিট দিয়ে রাখছি, একটু দেখেন, লক্ষ্য করেন এই জায়গাটায়, ঠিক আছে? লক্ষ্য করেন
এই জায়গাটায় কোনো ধরনের ইয়া থাকলে মেসেজ গ্রুপে জানাবেন, ঠিক আছে? আমরা চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব আপনাদের একটা ভালো কিছু দেওয়ার, কেমন, আপনাদের সাথে বন্ডিংটা আরো বেশি স্ট্রং করার। এই যে কোনো ধরনের কোনো লজ্জা ভয় এগুলা পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, মূলত আমি হচ্ছে যে প্র্যাকটিস শিটটা দিয়ে রাখছি, ঠিক আছে? এই প্র্যাকটিস শিট অনুযায়ী, এই যে 1 নম্বর প্র্যাকটিস শিট, ঠিক আছে? এই প্র্যাকটিস শিট অনুযায়ী, ঠিক আছে, আজকে এই প্র্যাকটিস শিট অনুযায়ী আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এগুলা একটু প্র্যাকটিস করবেন। কোন কোন জায়গায় কোন কোন নাম্বারে যারা যখন প্র্যাকটিস শিট জমা দিবেন এগুলা প্র্যাকটিস করেই আপনি নোট মানে এগুলো প্র্যাকটিস করে নেক্সট ক্লাস হওয়ার আগে আমি একটা পোস্ট দিব যে প্র্যাকটিস শিটে কার কোথায় সমস্যা আছে, কার কোনটায় সমস্যা আছে, এই নাম্বারগুলো আমাকে জানাবেন। এই যে এই নাম্বারগুলো আমাকে জানাবেন। এটাকে আমি একটু ডাউনলোড করে নিই। জাস্ট হোল্ড অন প্লিজ, ঠিক আছে? প্র্যাকটিস শিট কই, প্র্যাকটিস শিট, ইয়েস, নেমে যাবো। আচ্ছা, এটাকে মিনিমাইজ করে দিই। এটা ইয়েস 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 ইয়েস, আমি এখানেই ডাউনলোড করতেছি, তুমি ডাউনলোড হও বাবা। মিনিমাইজ করি, তো ডাউনলোড প্র্যাকটিস শিট। আমি নেক্সট দিন এই প্র্যাকটিস শিটের উপরে আমি মূলত হচ্ছে হলো আপনাদেরকে দেখাবো যে হচ্ছে হলো, ঠিক আছে, যে এই প্র্যাকটিস শিটের উপরে যে কোন জায়গায় সমস্যা হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, কোন জায়গায় সমস্যা হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে, আসলে কোন জায়গায় সমস্যা হচ্ছে কি হচ্ছে এই প্র্যাকটিস শিট ধরে ধরে সলভ করাই দিব, ঠিক আছে? আপনারা আগে একটু নিজেরা প্র্যাকটিস করেন, কেমন, ঠিক আছে? বোর্ড অনেকক্ষণ ইউজ হয়েছে তো আসলে ওরও কোনো দোষ নাই, ওরও একটা তো জান আছে, তাই না? আচ্ছা, এই প্র্যাকটিস শিট ধরে ধরে আমি আপনাদেরকে সলভ করাই দিব। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গার কোশ্চেন আছে। এগুলো একটু আপনারা অবশ্যই, ঠিক আছে, অবশ্যই ডাউনলোড দিয়ে চাইলে প্রিন্ট করে নিতে পারেন, ঠিক আছে? একটা মানে প্রিন্ট করে নেবেন এবং কোথায় কোথায় সমস্যা কি খুঁজে পাচ্ছেন, যেমন এই যে যদি আমি এখান থেকে এইটা দেখাই, দেখেন এইটাকে একটু কেটে নিয়ে যাই, শিট, একটু মিস্টেক করে ফেলছি, পুরোটা কাটি নাই, একটু হলদা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কি বলা আছে দেখেন এখানে প্রশ্নগুলো কি বলা আছে,
যে পাবলিক ট্রান্সপোর্টেশন ভেহিকলস, পাবলিক যে ট্রান্সপোর্টেশন ভেহিকলস মানে মানুষ যে মানে মানে গণ যে পরিবহনগুলো রয়েছে ভেহিকলস, গণপরিবহনগুলোতে কি হয়েছে, গণপরিবহনগুলোতে হোয়াট উই ড্যাশ অ্যাজ আ চিফ কজ অফ ডিটোরিয়েশন, ডিটোরিয়েশন মানে অধিকতর খারাপ হওয়া, অবনতি হওয়া, হ্যাঁ, অফ ওজন, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট থেকে যে ধোঁয়াগুলা বের হচ্ছে সেইটা ওজন স্তরকে কি করতেছে, মানে আঘাত করতেছে। এইটা কারা পাইছে? এইটা তো প্রথম অপশনে বলা আছে হ্যাভ আইডেন্টিফাইড ম্যানি ইকোলজিস্ট, হোয়াট হ্যাভ আইডেন্টিফাইড ম্যানি ইকোলজিস্ট, হোয়াট হ্যাভ ম্যানি ইকোলজিস্ট আইডেন্টিফাইড, what many ecologists have identified, have many ecologists, have many identified ecologists, have many identified ecologists। মূলত দেখেন এটার কোনো স্ট্রাকচারই বসে নাই, এক। দ্বিতীয়ত হোয়াটের পরে হোয়াট, হোয়াট, ঠিক আছে, হোয়াট কি উই, এই সাথে সাথে একটু থিঙ্কিং পাওয়ারটা বাড়াবেন। হোয়াট উই হ্যাভ ডান, আমরা অনেক সময় ভাবে বলি না হোয়াট উই হ্যাভ ডান, তার মানে হোয়াট আছে, তারপরে একটা সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তারপরে আমরা কি আছে, আমাদের V3 আছে, ঠিক আছে। তাহলে দেখেন হোয়াট হ্যাভ আইডেন্টিফাইড ম্যানি ইকোলজিস্ট, আগে ভার্ব বসে, ঠিক আছে ভাই, সাবজেক্ট কখনো ভার্বের পরে বসতে পারে? সাবজেক্টের পরে ভার্ব বসে, কিন্তু ভার্বের পরে আবার সাবজেক্ট বসতে দেখছেন কখনো? একটা সিম্পল সেন্টেন্সে আমার ফার্স্টে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব, তারপরে আবার যে সাবজেক্ট বসবে, সম্ভব? নো। এই সেম ভুলটা দ্বিতীয়তেও আছে। এইবার দেখেন সিতে কি বলা আছে, সিতে বলা আছে ম্যানি ইকোলজিস্ট হ্যাভ আইডেন্টিফাইড, অনেক ইকোলজিস্ট, অর্থাৎ ইকোলজিস্ট কি বাস্তু সংস্থানবিদ অর্থাৎ পরিবেশবিদ দেখতেছে যে যে ম্যানি ইকোলজিস্ট হ্যাভ আইডেন্টিফাইড, ইকোলজিস্টরা কি করছে, আইডেন্টিফাই, চিহ্নিত করছে অ্যাজ কি, অ্যাজ এ চিফ কজ, চিফ বানান দুইটা আছে, CHEAP, চিফ, এই চিফ মানে কিন্তু সস্তা, এই চিফ মানে কি সস্তা, CHIEF, চিফ, এই চিফ মানে হচ্ছে প্রধান, আমরা বলি না যে চিফ গেস্ট, এই যে চিফ, সি এক্স্যাক্টলি ডিয়ার, এইটা হচ্ছে দ্য রাইট অ্যান্সার। একটু অবশ্যই জানায়েন ক্লাসটা কেমন লাগছে, কেমন এনজয় করছেন, কি কি কিছু শিখতে পারছেন কিনা, ঠিক আছে। অবশ্যই একটু আজকে আর তাহলে ক্লাস বাড়াচ্ছি না, মূলত আমাকে নাম্বারগুলো আমি একটা পোস্ট দিব যে প্র্যাকটিস শিটে কার কি সমস্যা আছে আপনারা আমাকে জানাবেন, ঠিক আছে। এরপরে আমরা হয়তোবা ওই প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করব, ঠিক আছে। সো আজকে আর হলো বেশি বাড়ালাম না। নো মোর টুডে, উইথ বেস্ট উইশেস অ্যান্ড রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অফকোর্স প্র্যাকটিস শিটটা হচ্ছে নেক্সট ক্লাসে মিলাই দিব আর গ্রুপে পোস্ট দিয়ে একটু বললেন আসলে হাউ ডিড ইউ এনজয় দ্য ক্লাস, or how was the class?